নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার ক্লাস 12-এর গুরুত্বপূর্ণ গল্পে আদরণীয় তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদ একদম সহজ ভাষায় বুঝাবো। এমনভাবে বুঝাবো যাতে তোমার একেবারে শুনেই মনে রাখতে পারো। আজকের ভিডিওতে তোমরা পাবে কঠিন শব্দ একদম ইজি মিনিং, প্রতিটি লাইনের সিম্পল এক্সপ্লেনেশন, রিয়েল লাইফ এক্সাম্পল যাতে সহজে কানেক্ট করতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই লাইন থেকে অনেক এমসিকিউ, মানে এই ভিডিওটা দেখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে আর এক্সামের জন্য পুরো রেডি হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। যেমন তোমার গ্রামের পাশে 2-3টা বড়লোকের বাড়ি আছে, তারা একটু দূরে থাকে শহর থেকে, ঠিক তেমনই এখানে বলা হয়েছে যে লাইনে বলা হয়েছে যে শহরের কাছাকাছি এলাকায় 2-3 জন জমিদারের হস্তি ছিল। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে শহর হইতে কত ক্রোশের মধ্যে জমিদারিদের হস্তি ছিল। তোমরা বলবে 2-3 ক্রোশ। আরও এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে কজন জমিদারিদের হস্তি ছিল। তোমরা বলবে 2-3 জন। সেই রাত্রে জয়রাম তথ্যস্থানে লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ হস্তি বিক্রি করে তবে কিনবেন। জয়রাম হাতি কেনার জন্য খুব আগ্রহী ছিলেন। সেই রাত্রে জয়রাম সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ হাতি বিক্রি করে তাহলে তিনি কিনবে। তাই দেরি না করে তখনই খবর নেওয়ার জন্য লোক পাঠালেন। যেমন তুমি নতুন ফোন কিনতে চাইছ, তখন বন্ধুকে বললো কেউ ফোন বিক্রি করলে আমাকে বলিস। এই লাইন থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে জয়রাম কেন লোক পাঠালেন, খবরের জন্য, হাতি কেনার জন্য, কি খাওয়ার জন্য, কি পড়ার জন্য? তোমরা বলবে হাতি কেনার জন্য। তোমাদের পড়াতে পড়াতে এর আগের লাইনে আমরা ক্রস শব্দ পেয়েছিলাম। ক্রস হলো দূরত্ব মাপার একক, প্রায় 2 মাইলের একটু বেশি। তোমরা এটা মনে রাখবে। রাত্রে 2 সময়ে একজন ফিরিয়া আসিয়া বললেন, বীরপুরে উমাচল লাঠির একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা। প্রহর মানে 3 ঘন্টা। জয়রাম যে লোক পাঠিয়েছিলেন সে লোক ফিরে এসে খবর দিল যে একটি ছোট মেয়ে হাতির সন্ধান পাওয়া গিয়েছে। ধরো যেমন তুমি কাউকে বললে খবর নিয়ে আসছো, সে গিয়ে এসে বলল একটা ভালো জিনিস পেয়েছে, ঠিক তেমনই এখানে হয়েছে। এই লাইন থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে জয়রাম যে লোক পাঠিয়েছিল তো কখন এসে খবর দিয়েছিল? তোমরা বলে 2 সময়। এবং আরও একটি প্রশ্ন আসার চান্স আছে যে হাতিটি কেমন ছিল? তোমরা বলবে মাদি হাতি, মানে একটি মেয়ে হাতি। বিক্রি করবে কিন্তু বিস্তার দাম চায়, মানে বীরপুরে যে একটি হাতি আছে সেই লোকটি হাতিটি বিক্রি করবে কিন্তু দাম খুব চায়। তখন জয়রাম মুখোপাধ্যায় বলে যে কত? তখন ভিতর বলে 2000 টাকা। খুব বাচ্চা না, শহরে নিতে পারবে। তোমরা এখানে মনে রাখবে যে দাম ঠিক হলো 2000 টাকায়। হাতি ছোট না, ব্যবহার করা যাবে। যেমন তুমি সাইকেল কিনতে গেলে জিজ্ঞাসা করলে কত, বললো 2000 টাকা। আবার জিজ্ঞাসা করলে চালানো যাবে তো, বললো হ্যাঁ ঠিক আছে। কুছ পরোয়া নেই, তাই কিনবো, মানে কোনো সমস্যা বা চিন্তা নেই। এখন তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে। তিনি নির্দেশ দিচ্ছেন বা আশা করছেন যে হাতিটি যেন পরের দিন সকালে আসে। যেমন তুমি বলো কাল সকালে যেন তুমি আসো। লারি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো
হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। লাহিড়ী মহাশয় সম্মান জানিয়ে বলল, হাতির সঙ্গে একজন ভরসাযোগ্য লোক পাঠাতে, যাতে সে হাতি দিয়ে টাকা ফিরে তুমি লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। লাহিড়ী মহাশয়কে সম্মান জানিয়ে বলল, হাতির সঙ্গে একজন ভরসাযোগ্য লোক পাঠাতে, যাতে সে হাতি দিয়ে টাকা নিয়ে ফিরে যায়। যেমন তুমি কাউকে বলো জিনিসটা পাঠাও, সাথে একজন ভরসা লোক দিও, সে টাকা নিয়ে আসবে। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে কাকে নমস্কার জানাতে বলা হয়েছে? তারা বলে লাহিড়ী মহাশয়কে। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। আগের দিন কথা ঠিক হয়েছিল, পরের দিন সকালে হাতি এসে গেল। যেমন আজ তুমি কিছু অর্ডার করলে, কাল সকালে সেটা এসে গেল। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হাতি কখন এসেছিল? তোমরা মনে রাখবে সকাল 7টার সময়। তার নাম আদরিণী। তোমরা মনে রাখবে হাতিটির নাম ছিল আদরিণী। লাহিড়ী মহাশয় কর্মচারী রীতিমতো স্টাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। লাহিড়ী মহাশয় কর্মচারী নিয়ম মেনে স্টাম্প কাগজে রসিদ লিখে দিল, তারপর 2000 টাকা নিয়ে চলে গেল। হাতিও কেনা হলো, টাকাও দেওয়া হলো, প্রমাণ হিসাবে কাগজের রসিদও নেওয়া হলো। তারপর কর্মচারী টাকা নিয়ে চলে গেল। যেমন তুমি দোকান থেকে কিছু কিনলে, দোকানদার টাকা নিয়ে তোমাকে রসিদ দেয়, ঠিক এই ঘটনা এখানে ঘটেছে। রসিদ মানে কি তোমরা মনে রাখবে প্রমাণপত্র। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবক বালক বালিকারা আসিয়া বৈঠকখানে উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। সবাই দেখতে উৎসুক, তাই বাচ্চারা দৌড়ে এসে ভিড় করল। যেমন তোমার পাড়ায় নতুন কিছু এলে ভিড় করে, সেরকম এখানে ভিড় করেছিল। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কারা ভিড় করেছিল? তোমরা বলবে বালক বালিকারা। কোথায় ভিড় করেছিল? তোমরা বলবে উঠানে। কেন ভিড় করেছিল? তোমরা বলবে হাতি দেখার জন্য। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগল, হাতি তোর গদা পায়ে নাতে। এই লাইনে বলা হয়েছে কিছু অশিষ্ট বালক হাতিকে দেখে ছন্দ করে মজা করছিল। যেমন তুমি বলো, আয় আয় চাঁদ মামা। এখানে মামা শুধু ছন্দের জন্য। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে অশিষ্ট মানে কি? তোমরা বলে অভদ্র। বালকরা কি করেছিল? সুর করে মজা করছিল। বাড়ির বালকরা ইহাদের অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিকে বহিষ্কৃত করিয়া দিল। এই ঘটনা হাতিকে নিয়ে মজা করা দেখে বাড়ির ছেলেরা খুব রেগে গেল। তারপর তাদের অপমান করে বের করে দিল। যেমন তোমার বন্ধুকে কেউ মজা করলে তুমি রেগে গিয়ে তাকে তাড়িয়ে দাও। এই লাইন থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কারা রেগে গিয়েছিল? শিক্ষক কি বালকেরা, কি জমিদার, কি কর্মচারী? তোমরা মনে লাগবে বালকেরা। কেন রেগে গিয়েছিল? হাতিকে অপমান করা হয়েছিল সেই জন্য। ক্রুদ্ধ মানে তোমরা তো জানো রাগ। বহিষ্কৃতি মানে বের করে দেওয়া। হস্তিনী গিয়ে অন্তঃপুর দ্বারে নিকটে দাঁড়াইল। হাতিটি বাড়ির ভিতরের দিকে গেল আর দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়ালো। অন্তঃপুর মানে কি? বাড়ির ভিতরের অংশ। হাতি কোথায় দাঁড়ালো? দরজার কাছে। মুখুজ্যে মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। মুখুজ্যে মহাশয়ের স্ত্রী নেই, তার বড় ছেলের বউ একটি ঘটিতে পানি নিয়ে ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে বাহিরে এসে দাঁড়ালেন। এখানে বলা হয়েছে যে মুখুজ্যে মহাশয়ের বিপত্নিক, অর্থাৎ মুখুজ্যে মহাশয়ের স্ত্রী মারা গেছে। তাহার জ্যেষ্ঠ পুত্রবধূ, অর্থাৎ
মুখার্জি মহাশয়ের বড় ছেলের বউ। কম্পিত হস্তে তাহার পথ চতুষ্টে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। কাপা হাতে তিনি তার পায়ের কাছে একটু পানি ঢেলে দিলেন। ধরো কেউ ভয়ে বা শ্রদ্ধায় হাত কাঁপছে, সে পায়ের কাছে পানি ঢালছে, এটাই এই লাইনে বলা হয়েছে। মাহুতির ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। ধরো মাহুত ইশারা করলো, তখন আদরিণী সেই ইশারা মেনে হাঁটু গেড়ে বসে পড়ল। জানু পাতিয়া বসিল মানে কি? হাঁটু গেড়ে বসা। থাম। বড় বধূ তৈল ও সিঁদুরে তার ললাট রাঙা করিয়া দিলেন। বড় বউ তেল মেশানো সিঁদুর দিয়ে তার কপাল লাল করে দিলেন। ললা মানে কপাল। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। ঘন ঘন শঙ্খ বাজতে শুরু করলো। ধরো কোনো পূজা বা অনুষ্ঠানে বারবার শঙ্খ বাজছে, তখন বলা হয় ঘন ঘন শঙ্খধ্বনি হচ্ছে। আবার দাঁড়াইয়া উঠিল, মানে হাতিটি যে জানু পেতে বসেছিল সে উঠে পড়ল। এবার একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। মানে বিভিন্ন ধরনের খাদ্য ভরা। আবার দাঁড়াইয়া উঠিল, মানে আদরিণী যে জানু পেতে বসেছিল সে এবার উঠে পড়ল। একটাই ধামায় ভরিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। বিভিন্ন ধরনের খাদ্য ধামায় ভরে তার সামনে রাখা হলো। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতই সে খাইল, অধিকাংশ ছিটিয়া দিল। মানে হাতি সুর দিয়ে কিছু খেলো এবং বেশিরভাগ সে ছিটিয়ে দিল। এই রূপে বরণ সম্পূর্ণ হইল। রাজহস্তির জন্য সঙ্গীত সেই কদলীকাণ্ড বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। রাজকীয় হাতিটি কলার গাছ, কাণ্ড আর ডালপালা খেতে লাগলো। ধরো একটা হাতি কলার গাছ আর ডাল খাওয়ানো হচ্ছে, সে সেগুলো খেতে শুরু করেছে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরের দিন বিকালে মহারাজ নরেশচন্দ্র সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। মানে নিমন্ত্রণ পালন করে পীরগঞ্জ থেকে ফিরে পরের দিন বিকালে তিনি মহারাজ নরেশচন্দ্রর সঙ্গে দেখা করতে গেলেন। ধরো তুমি কারো বাড়িতে নিমন্ত্রণে গেলে, ফিরে এসে পরের দিন কারোর সঙ্গে দেখা করতে গেলে, ঠিক এই ঘটনাই এখানে বলা হয়েছে। বলা বাহুল্যে হস্তির পৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন। ধরো কেউ হাতির উপরে উঠে কোথাও যাচ্ছে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্ন বিস্তৃত প্রাঙ্গণে মহারাজ দুতলার বৈঠকখানার নিচে একটি বড় আঙনায় আছে। প্রাঙ্গণ মানে আঙনা ও উঠান। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। প্রাঙ্গণের অন্য প্রান্তে হাতি ঢোকার জন্য একটি বড় সিংহদ্বার সামনে ছিল। আঙনার এক পাশে হাতি ঢোকার বড় দরজা ছিল। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারে বাহিরের অনেক দূর অবধি মহারাজ দৃষ্টিগোচর হইয়া থাকে। মহারাজ বৈঠকখানা বসে পুরো আঙনা ও সিংহদ্বার বাহিরে এবং অনেক দূর পর্যন্ত সব দেখতে পেতেন। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মুখোপাধ্যায় মহাশয় রাজার সামনে এসে পৌঁছালেন। রাজা তাকে আশীর্বাদ করলেন, তারপর তিনি বসে পড়লেন। ধরো স্কুলের হেডমাস্টার এলেন। মুখোপাধ্যায় মহাশয় রাজার সামনে এসে পৌঁছালেন। রাজা তাকে আশীর্বাদ করলেন, তারপর তিনি বসে পড়লেন। ধরো স্কুলের হেডমাস্টার এলেন, তুমি সামনে গেলেন, সে আশীর্বাদ করলেন, তুমি বসলে। মোকদ্দমা বিষয় সংক্রান্তে 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখার্জি মহাশয়, ওই হাতিটি কার? মামলার কথা একটু বলার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখার্জি মহাশয়, ওই হাতিটি কার? ধরো সে আগে পড়া নিয়ে কথা বললেন, তারপর জিজ্ঞাসা করলেন, এই বইটি কার?
মুখার্জি মহাশয় বিনীতভাবে বললেন, আজ্ঞে হুজুর, বাহাদুরের হাতে। মানে জয়রাম মুখোপাধ্যায় সে বলল, আজ্ঞে হুজুর, বাহাদুরের হাতি। অর্থাৎ এই লাইনে বোঝানো যাচ্ছে যে এটা তোমারই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বললেন, আমার হাতে? মানে নরেশচন্দ্র মহারাজ অবাক হয়ে বলল যে আমার হাতি? কই, ওই হাতি তো কোনো দিন আমি দেখিনি, কোথায় থেকে এলো? আজ্ঞে বীরপুর উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বলেন, আমার হাতি? বিনয় কিংবা ছেলের সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাসি করিয়া জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছে, আমি যখন আপনার, তখন ওই হাতিও আপনার, বই আর কার? সে বুঝতে পারল না এটা ভদ্রতা নাকি চালাকি। জয়রাম হালকা হেসে বললেন, যখন আপনি আমাকে দেখাশোনা করছেন, আমি যখন আপনার লোক, তখন ওই হাতিটা আপনার, আর কার হবে? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকটে মুখোপাধ্যায় এই কাহিনীর সমবিস্তারে বিবৃতি করলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে বৈঠকখানায় বসি মুখুজ্যেবাবু বন্ধুদের কাছে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বললেন। ধরো তুমি কোথাও গিয়ে ফিরে এলে, বাড়ি এসে বন্ধুদের সব বললেন একদম এই ঘটনাই। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তার মুছিয়া গেল। আজ তার মনের ভিতর থেকে সব রাগ, অভিমান আর লজ্জা দূর হয়ে গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল। অনেক দিন পরে আজ তার ভালো